আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। সম্প্রতি ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট বা আইডিআই পরিচালিত এক জরিপ অনুযায়ী প্রায় ৭৫% ইসরায়েলি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের নেতৃত্ব হওয়া অপারেশন আল আকসা ফ্লাডের প্রেক্ষাপট তৈরির দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। ইসরায়েলি ভয়েস ইন্ডেক্স এর জরিপেও দেখা গেছে ৪৮% উত্তরদাতা মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যদিকে ২৪.৫% মত হল গাজা যুদ্ধ শেষ করার পর তার পদত্যাগ করা উচিত। আরও জানব এবারের প্রতিবেদনে। ১৪.৫% ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন যে নেতানিয়াহুর ব্যর্থতার দায় স্বীকার করা উচিত, তবে এরপরও তিনি ক্ষমতায় থাকতে পারেন। আর মাত্র ১০% ইসরায়েলি মনে করেন যে তার দায় স্বীকার করারও দরকার নেই, আবার পদত্যাগ করারও প্রয়োজন নেই। সামগ্রিকভাবে ৭২.৫% উত্তরদাতা চায় যে নেতানিয়াহু এখনই বা বড়জোর যুদ্ধের পর পদত্যাগ করুন, এবং ৮৭% মনে করেন যে তিনি পদত্যাগ করুন বা না করুন তাকে অবশ্যই দায় স্বীকার করতে হবে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে যে জরিপের ফলাফলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার পার্থক্য দৃশ্যমান হয়েছে। ৪৫% ইহুদি উত্তরদাতা নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগের পক্ষে মত দিয়েছেন, আর আরব ইসরায়েলিদের মধ্যে ৬৯% নেতানিয়াহুর পদত্যাগের পক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক অবস্থানের ভিত্তিতেও ভিন্নতা দেখা গেছে। ৮৩.৫% বামপন্থী ও ৬৯% মধ্যপন্থী উত্তরদাতা অবিলম্বে নেতানিয়াহুর পদত্যাগ সমর্থন করেছেন, তবে ডানপন্থীদের মধ্যে মাত্র ২৫.৫% এই মত পোষণ করেছেন। আইডিআই এর মাধ্যমে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত জরিপে ৭৫৯ জন ইহুদি ও আরব ইসরায়েলি অংশগ্রহণ করেন। এতে দেখা গেছে মাত্র ৩৩% ইসরায়েলি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী, আর সামাজিক সংহতি নিয়ে আশাবাদী মাত্র ৩০%। জরিপে আরও দেখা গেছে যে ৭৩% ইসরায়েলি হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার পক্ষে, যার শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়ার ধারণাটি নেতানিয়াহুর লিকুদ পার্টির ৬১.৫% সমর্থকদের মধ্যেও গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে মাত্র ৪১.৫% উত্তরদাতা এই চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহুর অবদানকে স্বীকৃতি দিয়েছেন, যেখানে ৮৫.৫% মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইসরায়েল এখনও এই চুক্তির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ এতে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও যুদ্ধ সমাপ্তির বাধ্যবাধকতা রয়েছে। দ্বিতীয় ধাপে না গিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বরং প্রথম ধাপকে দীর্ঘায়িত করে আরও বন্দী মুক্তির চেষ্টা করছে, যা হামাস প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে ওয়াশিংটনের কর্মকর্তারা সরাসরি হামাসের সাথে একটি আলাপ আলোচনার চেষ্টা শুরু করেছেন। এর পরপরই নেতানিয়াহুর সরকারও দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নেবার জন্য দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ইসরায়েল জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। এরই অংশ হিসেবে গাজায় প্রথমে তারা মানবিক ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়, আর সর্বশেষ গাজায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গাজায় পণ্য প্রবেশ নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনি উপত্যকায় মানবিক সংকট তৈরি হচ্ছে। ইতোমধ্যে কিছু বেকারি বন্ধ হয়ে গেছে এবং কর্মকর্তারা পরিবেশগত ঝুঁকি বাড়ার বিষয়ে সতর্ক করেছেন। বিশেষ করে অপরিশোধিত পয়ঃনিষ্কাশন সরাসরি সমুদ্রে চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইসরায়েল ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসকে যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে বাধ্য করতে চাইছে। এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে খাদ্য, ওষুধ এবং জ্বালানির প্রবেশও আটকে দেওয়া হয়েছে। হামাস এই পদক্ষেপকে সমষ্টিগত শাস্তি বলে অভিহিত করেছে এবং তারা আলোচনায় কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে বলেছে, মানবিক সহায়তা বন্ধ করার এই সিদ্ধান্ত
যুদ্ধক্লান্ত বেসামরিক নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলবে। সংস্থাটি উল্লেখ করেছে যে গাজার 23 লাখ বাসিন্দার বেশিরভাগই ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল। গাজায় বর্তমানে চালু থাকা 22টি বেকারির মধ্যে 6টি ইতোমধ্যেই রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। যদি ডিজেল বা ময়দা শেষ হয়ে যায় তাহলে এক সপ্তাহের মধ্যে বাকি বেকারিগুলো বন্ধ হয়ে যেতে পারে, যদি না সীমান্ত খুলে পণ্য প্রবাহের অনুমতি দেওয়া হয়। 6টি বেকারি বন্ধ হয়ে যাওয়ায় গাজার রুটির চাহিদা আরও বেড়ে যাচ্ছে এবং পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ইসরায়েল গাজায় খাদ্য প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করার পর চলমান যুদ্ধবিরতি বিষয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে। এই পদক্ষেপের ফলে প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ বাধ্য হয়ে স্বল্প পরিমাণে পাওয়া খাবার রেশনিং করছে। প্রতিটি উদ্বাস্তু ন্যূনতম চাহিদা মেটাতেও কঠিন সংগ্রাম করছেন। সেখানকার নারীরা কখনো নিজের পরিবারের জন্য, কখনো প্রতিবেশীদের জন্য কিছু খাবার তৈরি করেন, আবার কখনো সামান্য ভাড়ায় অস্থায়ী মাটির চুলা ব্যবহার করেন। একজন বিধবা আফসোস করে বলেছিলেন যে না আছে বিদ্যুৎ, না আছে পানি, না কোনো স্বাভাবিক জীবন। আমরা কি আদৌ বেঁচে আছি? আর কি বাকি আছে জীবনে? আল্লাহ যেন আমাদের নিয়ে যান, অন্তত মরেও আমরা শান্তি পাব। নতুন শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন রোববার ঘোষণা করেছেন যে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশনকে গাজায় তিনি বিদ্যুৎ বিক্রি না করার নির্দেশ দিয়েছেন। তার এই ঘোষণার পরই গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহের এই বিষয়টিও হামাসের উপর চাপ সৃষ্টি করে জিম্মিদের মুক্তি আদায়ের একটি কৌশল বলে তিনি উল্লেখ করেছেন। তবে এই পদক্ষেপের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। তবে এটি বর্তমানে চালু থাকা একটি বর্জ্য শোধনাগারকে প্রভাবিত করবে, কারণ এই শোধনাগারটি বিদ্যুৎ দিয়েই পরিচালিত হতো। ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের জন্য প্রতিদিন 18,000 ঘনমিটার পানি উৎপাদনকারী একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। গাজার বিদ্যুৎ বিতরণ প্ল্যান্টের মুখপাত্র মোহাম্মদ থাবিত রয়টার্সকে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ওই সব এলাকায় মানুষের সুপেয় ও নিরাপদ পানি থেকে বঞ্চিত হবে, যা পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করবে। এই সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এখন পৌর কর্তৃপক্ষ বাধ্য হয়ে অপরিশোধিত পয়ঃনিষ্কাশন সমুদ্রে ফেলবে, যা গাজার সীমানার বাইরেও পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। ইসরায়েল তার বর্বরতা শুধু গাজার সাথেই নয়, বরং পশ্চিম তীরের সাথেও একইভাবে বর্বর আচরণ করে যাচ্ছে। গাজায় 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গেই ইসরায়েল সরকার ঘোষণা করে যে তারা দখলীকৃত পশ্চিম তীরের জন্য বর্ধিত আক্রমণাত্মক কার্যক্রম কৌশল অবলম্বন করবে। এর পরপরই পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলি দমনপীড়ন ও বসতি স্থাপন শুরু হয়। ইসরায়েলি মানবাধিকার সংগঠন বেতসেলিম তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 7 অক্টোবর 2023 থেকে ইসরায়েল পশ্চিম তীরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘোষণা করা সর্বাত্মক যুদ্ধের আরেকটি সীমান্ত হিসেবে গণ্য করছে। বেতসেলিম আরও জানিয়েছে, এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে ইসরায়েল সরকার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বাড়িয়েছে এবং আরও বেশি চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চরম সহিংসতা পরিচালনা করা, বিস্ফোরক ব্যবহারের নীতি আরও শিথিল করা, চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এবং দৈনন্দিন জীবনের বিঘ্ন ঘটানো, ইসরায়েলে পশ্চিম তীরের নাগরিকদের প্রবেশের অনুমতি বাতিল করা, কৃষি জমির ওপর অবরোধ আরোপ করা। ইসরায়েলে এসব পদক্ষেপের কারণে পশ্চিম তীরের বাসিন্দাদের জীবিকা নির্বাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মানবাধিকার সংগঠন বেতসেলিম আরও দাবি করছে যে এই নিপীড়নের তীব্রতার সঙ্গে উত্তর পশ্চিম তীরেও এখন ইসরায়েল গাজার মতোই নিপীড়ন কৌশল এবং যুদ্ধনীতি পুনরাবৃত্তি শুরু করেছে। দমন কৌশলের মধ্যে রয়েছে বেসামরিক জনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা ব্যবহারের বৃদ্ধি করা, ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ব্যাপক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করা এবং সামরিক এলাকা হিসেবে চিহ্নিত স্থানগুলো থেকে বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত করা। আর চলতি মাস থেকে ইসরায়েল পশ্চিম তীরে, বিশেষ করে জামিন, তুলকারেম এবং তুবাস জেলার শরণার্থী শিবিরগুলোতে ব্যাপকভাবে নিপীড়ন শুরু করেছে।
ইসরায়েলি সেনারা উত্তরাঞ্চলের একাধিক শহর এবং শরণার্থী শিবিরে বিশাল সংখ্যায় ট্যাঙ্ক এবং বুলডোজার নিয়ে আক্রমণ চালিয়েছে। একই সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক অবকাঠামো, রাস্তা, বিদ্যুৎ, পানি ও নর্দমা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। এই সময় শত শত বাড়ি বোমা দিয়ে আঘাত করা হয়েছে এবং যেগুলোর কোনোটাই ইসরায়েলিদের জন্য হুমকি ছিল না। পশ্চিম তীরের বাসিন্দাদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে এবং ব্যাপক ও নির্দ্বিধায় গুলি চালানো হয়েছে। দ্বিতীয় ইন্তিফাদার পর এই অঞ্চলগুলোতে এবারই প্রথম ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান এত বিপুল সংখ্যায় প্রবেশ করেছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।